আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে হচ্ছে কলকাতার দ্বিতীয় দিন। তো আজকে আমরা কলকাতার অনেক জায়গায় ঘুরবো, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে আরও কিছু মিউজিয়াম আছে, ওগুলি ঘুরবো। তো আমরা সকালে আমাদের 7টার দিকে ওঠার কথা ছিল, এখন বেজে গেছে অলরেডি 8:30 9টার মতো। তো এখন আমরা নাস্তা করবো, নাস্তা করে দেন হচ্ছে আমরা বাসে বা গাড়িতে যেটাতেই যাই, আমরা হচ্ছে গিয়ে সব জায়গায় ঘুরবো আপনাদের সাথে নিয়ে। তো চলুন এখন নাস্তা করতে যাওয়া যায়। নাস্তা খাওয়ার পর্ব শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম কলকাতার কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। আমরা এখানে বাসে করে এসেছি, আপনারা চাইলে মেট্রোতেও আসতে পারেন। যদি বাসে আসেন আপনারা, তাহলে হাওড়া থেকে নিউ টাউন গড়িয়ার বাস পেয়ে যাবেন। আর যদি মেট্রোতে আসেন, তাহলে যদি দমদমের দিক থেকে আসেন, তাহলে আপনারা ময়দানে নামবেন। নেমে একটু হাঁটলেই আপনারা চার্চটি দেখতে পাবেন। তো এই চার্চের ব্যাপারে একটু বলে দেই। 1847 সালে কিন্তু এই চার্চটা পুরোপুরিভাবে ওপেনিং হয়ে যায়। কাজ কিন্তু অনেক দিন আগেই শুরু হয়েছিল, কিন্তু 1847 সালে ওপেনিং হয়। এটা কিন্তু হচ্ছে কলকাতার বৃহত্তম আর এশিয়ার মধ্যে কিন্তু একদম প্রথম এপিস্কোপাল চার্চ। ব্রিটিশ সাম্রাজ্যের সময় যেই সব চার্চগুলো তৈরি হয়, তাদের মধ্যে কিন্তু এই কলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ প্রথম স্থান অধিকার করেছে। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপ থেকে অনেক লোক এখানে চলে এসেছে। তো তারপরেই কিন্তু এই চার্চটা তৈরি করা হয়। 1997 সালে একটা ভূমিকম্প হয়। তো ভূমিকম্পের সময় কিন্তু এই চার্চের অনেক ক্ষতি হয়। তারপরে আবার 1934 সালে একটা বড় ভূমিকম্প হয়। এরপর উপরের চূড়াটা ভেঙে যায়। তারপর তারা ছবি দেখে আবার নতুন করে এটা পুনর্নির্মাণ করে। আরেকটা বড় কথা হচ্ছে, সেই তখনকার সময় মানে 1847 সালের সময় যখন এটা বানানো হয়, তখন এটা 4,35,669 টাকা খরচ হয় বানাতে। তো বন্ধুরা, আমাদের চার্চ ঘোরা শেষ। আমার কাছে চার্চটা খুবই ভালো লেগেছে ঘুরে। তো আম্মুকে জিজ্ঞেস করে, আম্মুর কেমন লেগেছে। আম্মু বলো, তোমার কেমন লেগেছে? ভালো লাগছে। বাংলাদেশ থেকে কলকাতা তো ভালোই লাগবে, ভ্রমণ করতে তো আসলেই ভালো লাগে। তো যাই হোক, আমাদের চার্চ ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো চলুন এখন যাওয়া যাক। এখন আমরা ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলে চলে এসেছি। এখানে এন্ট্রি করার জন্য আমাদের টিকিট কিনতে হবে। তো আপনাদের টিকিট মূল্যটা একটু জানিয়ে দিই। এখানের বাগান আর মিউজিয়ামের টিকিট মূল্য 50 টাকা এবং শুধু বাগানের টিকিট মূল্য 30 টাকা। আর ফরেনদের প্রবেশ মূল্য 500 টাকা করে। আর হ্যাঁ, ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল কোন কোন দিন খোলা থাকে সেটা একটু বলে দিই। শনিবার ও রবিবার সকাল 10টা থেকে 8টা পর্যন্ত ও সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকাল 5টার পরে। ভিতরে প্রবেশ করতে আমরা সুন্দর বাগান দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর বাগান রয়েছে। আর এখানে বাগানের জমি রয়েছে প্রায় 64 একর জুড়ে। রানী ভিক্টোরিয়ার মূর্তির সামনে থেকে ভিক্টোরিয়াল হলকে দেখতে খুবই সুন্দর লাগছে। রানী ভিক্টোরিয়ার একদম নিচে এই জায়গাটাতে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1905 থেকে 1910 তাদের সে সময়কালের ছবিগুলো এভাবে বর্ণিত করা হয়েছে।
ভিক্টোরিয়াল হল সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দিই। 102 বছর আগের কথা, আর ঠিক তখন থেকেই ঠাঁই হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল। 1906 সালে এটার কাজ শুরু হয়েছিল এবং 1912 সালে কিন্তু শেষ হয়েছিল এই ভিক্টোরিয়ার কাজ। আর 1921 সালে জনসাধারণের জন্য কিন্তু ভিক্টোরিয়ার দরজা খুলে দেওয়া হয়। আর ভিক্টোরিয়া যে সাদা মার্বেল দ্বারা তৈরি হয়েছে, এই মার্বেলের নাম হচ্ছে মাকরানা মার্বেল। আর আপনারা আরও জানলে অবাক হবেন যে ভিক্টোরিয়াল হলের যে বিল্ডিংটা রয়েছে, এটার উচ্চতা হচ্ছে 338 বাই 228 ফুট, আর 184 ফুট এটার উচ্চতা উঠেছে। তো চলুন এখন মিউজিয়ামের ভিতরটায় যাওয়া যাক। সিকিউরিটি চেকিং করিয়ে ভেতরে প্রবেশ করে বুঝলাম এটি একটি সংগ্রহশালা। এখানে 25টির মতো গ্যালারি আছে। প্রখ্যাত চিত্রকার টমাস ড্যানিয়েলের আঁকা পুরনো ছবি সহ বহু বিচিত্র সংগ্রহ রয়েছে এখানে। রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের রচনায় রচিত দুর্লভ সংস্করণ। এখানে আরও রয়েছে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের বেশ কিছু দুর্লভ জিনিস। তো চলুন এখন ঘুরে দেখা যাক সব জায়গা। আর এটি হচ্ছে রানীর ছোটবেলার গোলাপ কাঠের তৈরি পিয়ানো। এখানটায় অবস্থান করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়ায় অবস্থিত সেই পরীটি। এটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার মূর্তি। এখানে ওনার জন্ম ও মৃত্যু তারিখ দেওয়া আছে 1837 থেকে 1901 পর্যন্ত। যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, তার আগে পর্যন্ত কলকাতার চিত্র খুঁজে পাওয়া যায় এই গ্যালারিতে। গ্যালারিতে আরও বিশেষ জিনিস আছে, যা হলো 19বিংশ শতাব্দীর চিত্রপুর রোডের একটি ডায়োরামা। আমরা এখন উপরে চলে এসেছি আরও কিছু ঐতিহাসিক জিনিস দেখার জন্য। আর্মি বিভাগের ভারতের দেশীয় রাজাদের ও ব্রিটিশ অফিসারদের ব্যবহার করা অস্ত্রের সংগ্রহ রয়েছে এখানে। নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত তলোয়ারটিও এখানে দেখতে পাওয়া যায়।
এখন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাইডের ভিউ। আর এখানে প্রচুর মানুষ ঘুরতে এসেছে, বাট এখানে ছুটির দিনগুলোতে একটু বেশিই ভিড় হয়। তো আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা শেষ। এখন আমরা যাব হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর এখানে আসার উপায়টা আপনাদের একটু জানিয়ে দেই। যদি এখানে বাসে করে আসতে চান তাহলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে এখানে পৌঁছানো যায়। আবার চাইলে মেট্রো করেও কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়। এক্ষেত্রে মেট্রো করে আসলে আপনি এমজি রোড মেট্রো স্টেশনে নামতে পারেন। এখানে প্রবেশ করতে গেলে টিকিট কিনতে হবে, আর জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে। এখানে আসার পর আমি জানতে পারলাম যে ভেতরে ভিডিওগ্রাফি করা যায় না। তো আপনারা চাইলে ইউটিউবে এখানকার অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু তারা স্পেশাল পারমিশন নিয়েই এখানকার ভিডিও করেছেন। আপনারা যদি এখানে শুধু ছবি তুলতে চান তাহলে মিউজিয়াম অফিস থেকে ক্যামেরা প্রতি 50 টাকার কুপন আপনি সংগ্রহ করতে পারেন। আপনারা জানেন কি 1784 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। সত্যি ভাবতেই অবাক লাগে, আমি এখন যেইখানটায় দাঁড়িয়ে আছি এইখানটায় নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় চলাফেরা করতেন, এবং তাই আপনি তার জীবনের প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি স্মৃতিকে এই বাড়ির প্রত্যেকটি কোণায় উপলব্ধি করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।